আমার হাতে যে পেস্টিসাইডটি আছে আপনারা এটাকে সকলেই চেনেন। এটা হলো ইপিএল কোম্পানির ইউথেন M45। আর আপনারা এটাও চেনেন, এটা হলো ম্যানকোজেব গঠিত কেমিক্যাল কম্পোজিশনের একটি পর্শজনিত ছত্রাকনাশক, যেটা আমরা পর্শজনিত ছত্রাক নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকি। আচ্ছা, আপনারা কখনো খেয়াল করেছেন যে এই যে পেস্টিসাইডের আমরা প্যাকেট কিনে নিয়ে আসি, তার মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তার পাশে পার্সেন্টেজ থাকে, আর তার পাশে লেখা থাকে ডব্লিউপি, এসসি, ইসি, এগুলো কেন লেখা থাকে? আবার আপনারা যখন এই ধরনের দুই একটা পেস্টিসাইড নিয়ে আসেন, নিয়ে আসার পর আপনারা যখন আমাকে জিজ্ঞাসা করেন যে এটার সাথে এটা মিশিয়ে দিয়েছিলাম, কোনো কাজই করেনি। আবার কাজ তো করার দূরের কথা, বরঞ্চ গাছের ফুল ঝরে গেছে এবং পাতাও ঝরে গেছে। তো কিভাবে আমরা একটা পেস্টিসাইডের সাথে একটা পিজিআর বা একটা কীটনাশক মিশিয়ে স্প্রে করলে গাছে ঠিকঠাক ভাবে কাজ করবে, তার পাশাপাশি আমরা রেজাল্টটাও ভালো পাবো। আজকের এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন পেস্টিসাইডের সাথে কোন পেস্টিসাইড বা পিজিআর মেশালে নিরাপদ এবং খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এবং এই ভিডিওতে আরো তিনটে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো পেস্টিসাইডের ফর্মুলেশন আসলে কি, 2 নম্বর হলো এই যে ডব্লিউপি, এসসি, ইসি, এই যে পেস্টিসাইডের কেমিক্যাল কম্পোজিশনের পাশে লেখা থাকে, এগুলোর মানে কি, কিভাবে একের অধিক মানে একই ব্যারেলে আপনারা একেবারে 2-3টে পেস্টিসাইড একসাথে মিশিয়ে কিভাবে স্প্রে করবেন এবং এই মিশ্রণটি কিভাবে তৈরি করবেন, সেই সব বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা অনেকেই যখন পেস্টিসাইড কেনেন, অনেকেই লক্ষ্য করেছেন, যেমন আমার হাতে ইউথেন M45 আছে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন বা আপনারা দেখেছেন যে এখানে লেখা রয়েছে ম্যানকোজেব 75% ডব্লিউপি। এইটা আপনারা জানেন যে ম্যানকোজেব হলো কেমিক্যাল কম্পোজিশন, তারপরে লেখা আছে কত পার্সেন্ট আছে, এটা ডব্লিউপি। এই ডব্লিউপিটা আসলে কি? এটা হলো ফর্মুলেশন। তো ফর্মুলেশন আসলে কি? আপনাদের যদি সহজ করে বলি, ফর্মুলেশন হলো পেস্টিসাইড ব্যবহারের চূড়ান্ত রূপ। এটি পেস্টিসাইডের ভেতরে যে আসল জিনিস, যেমন এখানে আছে ম্যানকোজেব, এই আসল জিনিস এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। আপনারা অনেকেই জানেন যে কেমিক্যাল কম্পোজিশন। তো এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টকে ধরে রাখার জন্যই এই ফর্মুলেশনের মাধ্যমে পেস্টিসাইড তৈরি করা হয়। কিন্তু এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা এই কেমিক্যাল কম্পোজিশনটা যদি আপনারা ডাইরেক্ট গাছে ব্যবহার করেন, তাহলে কি হবে? আপনাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে। তো অনেক সময় দেখা গেছে, এই যে আমার কাছে অনেক পেস্টিসাইড আছে, সমস্ত পেস্টিসাইডের মধ্যে কিছু কিছু পেস্টিসাইড বা অনেক পেস্টিসাইডই সহজে ঠিকমতো জলে গলে না, মানে কেমিক্যাল কম্পোজিশন বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটাই বলুন না কেন, সেটা ঠিকমতো জলে গলে না, পাতায় ঠিকমতো প্রবেশ করে না, বা কীট পতঙ্গ বা ফাঙ্গাসদের শরীরে ঠিকমতো প্রবেশ করে না, তাহলে রেজাল্ট ঠিকমতো আসবে না। আবার আপনারা যে ব্যবহার করছেন, আপনাদের উপরও খারাপ এফেক্ট আনতে পারে। তাই কোম্পানিরা কি করলেন? কোম্পানিরা করলেন এই যে, যেমন আমি ইথেন M45 আমার হাতে আছে, বা এখানে যেমন হচ্ছে ক্লোরোপাইরিফস আছে, কপার আছে। তো কোম্পানিরা কি করলো, এই ইথেন M45 এর মধ্যে ম্যানকোজেবকে নিল, কেমিক্যাল কম্পোজিশন বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টকে নিল 75%, আর বাকি 25% নিল হচ্ছে সলভেন্ট, ওয়েটিং এজেন্ট, ক্যারিয়ার, যেটা আপনারা এই পেস্টিসাইডের প্যাকেটের পিছনে যে ছোট ছোট করে লেখা থাকে, সেখানে পুরো ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এই কেমিক্যাল কম্পোজিশন মানে পেস্টিসাইড এর যে কেমিক্যাল কম্পোজিশন, সেটাকে এমন ভাবে এই সলভেন্ট, ওয়েটিং এজেন্ট, ক্যারিয়ারের সাথে মিশিয়ে তৈরি করা হলো, যার ফলে কি হলো, পেস্টিসাইডের যে সময়সীমা মানে সংরক্ষণের সময়সীমা সেটা বেড়ে গেল, তার সাথে সাথে খুব সহজে জলে গুলে গেল, এবং একসাথে অনেকগুলো পেস্টিসাইড একসাথে মিশিয়ে ব্যবহার করার সুবিধা হলো। তার পাশাপাশি যে আপনারা পেস্টিসাইড ব্যবহার করছেন গাছে রেজাল্ট পাওয়ার জন্য, সেই রেজাল্টটাও কিন্তু ভালো দেখা গেল। তো এক কথায় আপনারা বলতে পারেন পেস্টিসাইড প্রস্তুতির চূড়ান্ত রূপ হলো ফর্মুলা। বিভিন্ন পেস্টিসাইডের গায়ে বিভিন্ন ফর্মুলেশন লেখা থাকে, কোথাও লেখা থাকে ডব্লিউপি, এসসি, ইসি, এসপি, এল। তো এইগুলো সম্পর্কে যদি আপনারা জেনে রাখেন, তাহলে আপনি বাজার থেকে যাই পেস্টিসাইড নিয়ে আসুন না কেন, খুব সহজেই একটা মিশ্রণ তৈরি করে আপনার গাছে স্প্রে করবেন, এবং তাতে কোনো ধরনের সমস্যা হবে না। যদি আপনার কাছে
প্রত্যেকটা এই যে ফর্মুলেশনের সম্পর্কে ধারণা থাকে। তো আপনাদেরকে আমি বাজারে যেসব প্রচলিত ফর্মুলেশন দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। ডব্লিউপির ফুল ফর্ম হলো ওয়েটেবল পাউডার ফর্ম। এটা একবারে পাউডারের মতো হয়, ম্যাঙ্গোজেব আপনারা দেখেছেন এই যে পাউডার ফর্মের মতো, জলে দিলে একটু দেরি হয় গুলতে, নাড়ালে গুলে যায় কিন্তু কিছুক্ষণ পর আবার বসে যায় এবং ভাসমান অবস্থায় জলটা রয়ে যায়। স্প্রে করার সময় বারবার কিন্তু নাড়াতে হয়। এসপি ফর্মুলেশনটার ফুল ফর্ম হলো সলিবল পাউডার। তো সলিবল পাউডার মানে হচ্ছে জলে খুব সহজে গুলে যায় এবং এর কোনো অংশ, যেমন ডব্লিউপি হচ্ছে পাউডার আকারে নিচে বসে যায়, দানা দানা বুঝতে পারা যায় পাউডার ভাবটা, তো এতে কোনোভাবেই কিছু বুঝতে পারে না, পুরোপুরি জলের মতো গুলে কাঁচের মতো হয়ে যায় বা যে কালারের হয়ে থাকে, যেমন আমরা অ্যাসিডামাপিড যদি জলে গুলি তাহলে নীল কালারের জলটা হয়ে যায়, অথচ কিছু নিচে পড়ে থাকে না, খুব সহজে জলে গুলে যায় এবং এটা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে না। এরপরে যে ফর্মুলেশনটা আমরা বাজারে সবচেয়ে বেশি পরিমাণ দেখতে পাই সেটা হলো এসসি ফর্মুলেশন। তো এসসি ফর্মুলেশনের যে ফুল ফর্ম হয় সেটা হলো সাসপেনশন কনসেন্ট্রেট। এই সাসপেনশন কনসেন্ট্রেট এটা হলো এসসি ফর্মুলেশন মানে তরল ফর্মুলেশন, এটা ডব্লিউপি ফর্মুলেশনের একটা আপগ্রেড ফর্মুলেশন। খুব সুন্দরভাবে জলে গলে, কারণ এটা দুধের মতো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এবং জলে দিলে খুব দ্রুত গুলে যাচ্ছে, সেই কারণে এসসি ফর্মুলেশন এখন বাজারে বেশিরভাগ পেস্টিসাইডে কিন্তু আসতে শুরু করেছে এবং পাতায় খুব সহজে ধরে, পাতার ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন পেস্টিসাইডের সাথে মিশ্রণে খুব নিরাপদ হয়। ইসি ফর্মুলেশন, আগে আমরা প্রচুর পরিমাণে যেসব পেস্টিসাইড আসতো ইসি ফর্মুলেশন, যেমন ক্লোরোপাইরিফস আসতো, প্রোফক্সিপার আসতো, ক্লোরোপাইরিফস 20% ইসি ফর্মুলেশন। তো ইসি ফর্মুলেশনের যে ফুল ফর্ম সেটা হলো ইমার্সিবল কনসেন্ট্রেট, মানে তেলের মতো হয়ে থাকে। দেখবেন কীটনাশকটা হয়ে থাকে সাদা জলের মতো, যখনই জলে দিচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো দুধের মতো হয়ে যাচ্ছে, জলের সাথে মিশলেই দুধের মতো, মানে রিয়াকশন ঘটছে। আপনারা যদি বেশি পরিমাণ ইসি ফর্মুলেশনে পেস্টিসাইড ব্যবহার করেন অতিরিক্ত পরিমাণ, তাহলে গাছের পাতা পাতা জ্বলে যায়, অনেক সময় ফুল ঝরে যায়। আর এই পেস্টিসাইডটা মানে ইসি ফর্মুলেশনের যেসব পেস্টিসাইড হয় তার সাথে অনেক ধরনের পেস্টিসাইড মিশিয়ে কিন্তু আপনারা যদি স্প্রে করেন তাহলেই কিন্তু দেখবেন আপনার পাতা ফুল ঝরে গেছে। পরে যে ফর্মুলেশনটা আমরা বাজারে বেশি পরিমাণ দেখতে পাই সেটা হলো ডব্লিউডিজি, এসজি বা ডব্লিউজি ফর্মুলেশন, ওয়াটার ডিসপোজেবল গ্যানুয়াল। মানে এটা পুরো সিমুই দানার মতো হয়ে থাকে, যেমন থাইমোথেক্সাম হয়ে থাকে, নেটিভোর মধ্যে আমরা দেখতে পাই। তো এটা জলে দিলে আস্তে আস্তে গলে, কিন্তু একটু সময় লাগে গলতে, কিন্তু এটা গুলে যায় পুরোপুরি ভাবে। তার পাশেই এর একটা ভালো গুণ হলো এটা একেবারে আধুনিক ফর্মুলেশন এবং খুব নিরাপদ, মানে এর সাথে অনেক কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক বা ফর্মুলেশনের কীটনাশক আপনারা কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারেন। পরে যে ফর্মুলেশনটা আমরা দেখতে পাই সেটা হলো জেডসি ফর্মুলেশন, মানে মিক্স ফর্মুলেশন। আমরা যেমন কোরেন্টার নিলিওপলের সঙ্গে ল্যামডা সাইথিনলকে দেখতে পাই। এই জেডসি ফর্মুলেশন হলো দুই ধরনের এমন কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশককে একসাথে মিশিয়ে দেওয়া হয়, যাতে যেটা আপনারা বাইরে থেকে মেশালে অনেক সময় রিয়াকশন ঘটে বা কাজ হয় না, কিন্তু কোম্পানি এমনভাবে ফর্মুলেশন করে এই দুই কেমিক্যালকে একসাথে মিশিয়েছে যেটা আপনারা খুব সহজেই গাছের পাতায় স্প্রে করতে পারবেন। মানে একটা গুঁড়ো কেমিক্যাল কম্পোজিশন আর তার সাথে একটা তরল কেমিক্যাল কম্পোজিশন আগে থাকতেই মিশিয়ে আপনার জন্য তৈরি করে দিয়েছে, যেটা আর আপনাদের মিশিয়ে গাছে স্প্রে করার ঝামেলাই থাকে না। আর একটা ফর্মুলেশন আমরা যেটা দেখতে পাই সেটা হলো এল ফর্মুলেশন বা এসএল ফর্মুলেশন, লিকুইড বা সলিবল লিকুইড ফর্মুলেশন। এল বা এসএল ফর্মুলেশন খুব সহজেই কিন্তু জলে গুলে যায়, যেমন অ্যান্টিবায়োটিক, ভ্যালিডামাইসিন এসএল ফর্মুলেশন, মেপিক ক্লোরাইড এল ফর্মুলেশনে পাওয়া যায়, ভ্যালিডামাইসিন এল ফর্মুলেশন পাওয়া যায়, সমস্ত পিজি আর এল ফর্মুলেশন বা এসএল ফর্মুলেশনে পাওয়া যায়। বলে রাখি, সাধারণ ভাষায় আপনারা যদি এই ফর্মুলেশন গুলোকে বোঝেন তাহলে ডব্লিউপি, এসপি, ডব্লিউজি, ডিজি বা ডব্লিউজি বা এসজি এগুলো হচ্ছে গুঁড়ো বা পাউডার ফর্মুলেশন, আর তরল ফর্মুলেশন বা লিকুইড ফর্মুলেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে এসসি, ইসি আর এল। আর আগে থাকতে মিশ্রণ তৈরি যে ফর্মুলেশন, যেমন জেডসি ফর্মুলেশন। সবচেয়ে যে গভীর প্রশ্ন, যে কোনো পেস্টিসাইড একসঙ্গে দু তিনটে পেস্টিসাইড মিশিয়ে যখন স্প্রে করেছেন কখনো কাজ পেয়েছেন আবার কখনো কাজ পাননি, বা কখনো হচ্ছে আপনার গাছের ফুল পাতা ঝরে গেছে,
অর্থাৎ ফর্মুলেশন সম্পর্কে এবং বাজারে যে চলতি ফর্মুলেশন পাওয়া যায় সেগুলো সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দিতে পেরেছি। তো এবার বলি যে এই যে ফর্মুলেশন অনুযায়ী আপনাদের কিন্তু মিশ্রণ তৈরি করতে হবে। কোনটার পর কোনটা আপনারা ড্রামে ঢালবেন তার উপরেই নির্ভর করবে আপনার সঠিক ফর্মুলেশন তৈরি। আর যদি উল্টো পাল্টা মিশিয়ে আপনারা ফর্মুলেশন মিশিয়ে মানে পেস্টিসাইডের ফর্মুলেশন মিশিয়ে আপনারা যদি মিশ্রণ তৈরি করেন তাহলে আপনাদের সমস্যা হবে। কিছু কিছু ফর্মুলেশন আছে যেগুলো অন্য ফর্মুলের সাথে মেশানো সম্ভব নয়। ওই ধরনের ফর্মুলেশনে পেস্টিসাইড মেশালে কি হয়, গাছের ক্ষতি হয়। তো এবার বলি আপনারা সঠিক মিশ্রণ কিভাবে তৈরি করবেন। তার জন্য আপনাদের মানতে হবে 5টা নিয়ম। প্রথম নিয়ম হলো পরিষ্কার স্বচ্ছ জল এবং পিএইচ লেভেল নরমাল হতে হবে, এই জল আপনাদের নিতে হবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনারা যখন মিশ্রণ তৈরি করবেন তখন হচ্ছে ড্রামেতে যে স্প্রে পাম্পটা হয়, ধরুন আমার কাছে এটা একটা স্প্রে পাম্প, এটা আপনারা ধরে নিন। তো আপনাদের যেটা করতে হবে, তো এর হাফ অংশ আপনাদের পরিষ্কার জল ভরে দিতে হবে। 3 নম্বর যে কাজটা করতে হবে, আপনাদের এই ধরনের একটা 1 লিটারের বোতল নিতে হবে। আপনারা যাই পেস্টিসাইড তাতে মেশান না কেন এই ড্রামেতে, এই ছোট্ট বোতলে অর্ধেক জল নেবেন। আপনার যে পরিমাণ পেস্টিসাইড ড্রামে দেওয়ার কথা সেটা এতে দেবেন, ভালো করে নাড়াবেন এবং ড্রামে ঢালবেন। 4 নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো কেমিক্যাল ফর্মুলেশন অনুযায়ী, আমি এখানে যেভাবে আপনাদের বলবো যে যে ফর্মুলেশন গুলোকে আপনারা লক্ষ্য রাখবেন, ডব্লিউজি, ডিজি, এসসি এই ফর্মুলেশন অনুযায়ী কিন্তু আপনাদের স্প্রে মানে মিশ্রণটা তৈরি করতে হবে। আপনারা যদি কোনোটা আগে ঢেলে দেন আর কোনোটা পরে ঢেলে দেন তাহলে কিন্তু পেস্টিসাইডের মিশ্রণটা ঠিকঠাক হবে না। আর 5 নম্বর হলো আপনাদের যেটা করতে হবে সেটা হলো একেবারে হাই টেম্পারেচারে এই ধরনের মিশ্রণ তৈরি করে গাছে স্প্রে করা যাবে না। এবার আপনাদের দেখায় যে মিশ্রণটি আপনারা কিভাবে তৈরি করবেন। ধরুন এটা আমার একটা ড্রাম ধরে নিন, তো এতে আমি হাফ কি করব জল দিয়ে দেবো। তো হাফ পরিমাণ পরিষ্কার যে জল, সেটা আপনারা ড্রামের যে 15 লিটার ড্রাম হলে আপনারা প্রায় 5 লিটার অন্তত ফ্রেশ জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আমি তো এখানে আপনাদের গুলে গুলে দেখিয়েছি যে কোন কোন ফর্মুলেশনের পেস্টিসাইড গুলো কিরকম ভাবে গলে। তো সেই অনুযায়ী পাউডার ফর্মের যে পেস্টিসাইড গুলো হয় ডব্লিউপি, এসপি আর ডব্লিউডিজি, এই ফর্মুলেশনে যেসব পেস্টিসাইড গুলো হয় সেগুলোকে আমরা সবার প্রথম ড্রামে ঢালবো। তো এখানে আমি ম্যানকোজেব সবার প্রথমে ঢেলে নিলাম। আর আপনাদের আমি বলেইছি যে যে কোনো পেস্টিসাইড ব্যবহার করার মানে গোলার আগে, ড্রামে ঢালার আগে অল্প জলে গুলিয়ে নেবেন, তাতে সুবিধা হয়। তারপরে আমি ঢালছি এসপি ফর্মুলেশন, যদি আমার কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়। তো এখানে আমার কীটনাশক ব্যবহারের প্রয়োজন হচ্ছে, এসপি ফর্মুলেশন ঢালছি। এরপর আমরা ডব্লিউডিজি ফর্মুলেশনও ঢালতে পারি। তো এই ডব্লিউডিজি ফর্মুলেশন গ্যানুয়াল যে দানাগুলো হয়, এটা থায়ামাথক্সাম ঢালছি, আর এর আগে নীল রঙের অ্যাসিডামাপিড ঢালেছি। এরপরে একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করব যেটা হচ্ছে অ্যাজিস্টোবিন টিপিকোনাজল, যেটা হচ্ছে এসসি ফর্মুলেশন। এসসি ফর্মুলেশন খুব সহজেই জলে গুলে যায় দুধের মতো, এটাকে ঢেলে দিলাম। তো এখন পর্যন্ত আমি চারটে মিশ্রণ, দেখুন চারটে মিশ্রণ কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার যেটা সেটা হলো আমরা একটা ভিটামিন বা পিজিআর ব্যবহার করব। তো এখানে আমি হাইড্রোপ্রো আপনাদের গুলিয়ে দেখিয়েছি, তো হাইড্রোপ্রো গোল্ড আমি এখানে এই যে ঢেলে দিলাম। এবার আসি, তাহলে এখানে পড়ে রয়েছে ইসি ফর্মুলেশন। ইসি ফর্মুলেশন এই মিশ্রণের মধ্যে দেয়া যাবে না। ইসি ফর্মুলেশন যদি খুব প্রয়োজন হয় তাহলে কমপক্ষে 1-2 যে কোনো একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক হিসেবে আপনারা ইসি ফর্মুলেশনকে ব্যবহার করতে পারেন। বা যদি এসসি ফর্মুলেশনের কোনো ছত্রাকনাশক নেন তার সাথে ইসি ফর্মুলেশন হালকা করে মিশিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়া ইসি ফর্মুলেশন কোনো মিশ্রণের মধ্যে ব্যবহার করবেন না। ধরে নিন ড্রামে মেশাচ্ছেন, তো আপনারা যখন সমস্ত পেস্টিসাইড গুলো গোলায় ঢেলে দিলেন তারপরে পাইপের মুখটা ঢুকিয়ে দিয়ে চালিয়ে দেবেন, ভেতরে জলটা ভালোভাবে গুলে যাবে। এরপরে যেটা কাজ হবে, যদি আপনারা স্টিকার মেশাতে সেটা সবার সাথে স্টিকারটা দিয়ে জল ঢেলে আপনারা স্প্রে করতে পারেন। যে যদি কোনো সালফার জাতীয় ছত্রাকনাশক বা কোনো খাদ্যমৌল হয় বা কপার জাতীয় ছত্রাকনাশক বা কোনো খাদ্যমৌল হয়, তাহলে সেগুলো কোনো ধরনের ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে বা কোনো ধরনের ফর্মুলেশনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না।
আর আপনাদের এবার দেখিয়ে দিই যে এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এতে কিন্তু কোনোভাবেই কিন্তু পেস্টিসাইড কেটে যায়নি। আমি এখানে একটা গ্লাসে ঢালছি, আপনারা দেখে নিন। দেখুন এখানে যে মিশ্রণটা তৈরি হয়েছে কোনোভাবেই কিন্তু কেটে যায়নি, কিন্তু দেখবেন কেমন কেটে যাবে। এখানে একটা পরিষ্কার আমি গ্লাস নিলাম, ইসি ফর্মুলেশন, আর তার সাথে জাস্ট এই এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিরকম কেটে গেল। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে পেস্টিসাইডের গায়ে যে সিইসি এগুলো কেন লেখা থাকে, আর এইগুলো অনুযায়ী আপনারা কিভাবে পেস্টিসাইডকে ব্যবহার করবেন। তার পাশাপাশি কিভাবে একের অধিক পেস্টিসাইডকে মিশিয়ে আপনার ফসলে স্প্রে করবেন যাতে কোনো ক্ষতি না হয়। এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে, আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।